এফার্টের মাধ্যমে এটাকে কিভাবে কাউন্টার করা যায় সেটার ব্যাপারে একটা মেকানিজম থাকতে হবে, এবং এই ফ্যাক্ট চেকিং গুলো একটা সুসংবদ্ধ পদ্ধতিতে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে। তা না হলে একের পর এক ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে। আচ্ছা, এখন মানবাধিকারের যে প্রশ্নগুলো আসছে, অপতথ্যের ব্যাপারে এগুলোর ভিকটিম আমি নিজেও, আমাদের এখানে যারা আছেন অনেকেই হয়েছে, অনেকে এখনো ভবিষ্যতেও আবার হবেন বলে আমার আশঙ্কা আছে। তো সেটা নিয়ে আমরা হয়তো ডিফারেন্ট ওয়েতে আলোচনা করতে পারি, কিন্তু মানবাধিকারের ব্যাপারে আমার কয়েকটি মৌলিক কথা আছে। সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত কয়েকটা ওয়ার্স্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়েছে বা আশঙ্কা আছে, সেই বিষয়গুলোর দিকে মোটা দাগে দৃষ্টি দেওয়া দরকার। অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, বাংলাদেশে অতীতে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো হয়েছে, একটা তো বাক স্বাধীনতা রোধ করার ব্যাপারে অতীতের সরকার ডিজিটাল আইনগুলোকে যেভাবে ব্যবহার করেছে সেই আইনগুলো বাতিল হয়েছে, কিন্তু এখন হঠাৎ করেই, যেটা নাবিলা বললেন, যে হঠাৎ করেই কিন্তু কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। এই ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে যেহেতু আগের আইনগুলো বাতিল হয়েছে, সুতরাং এই আইনগুলো বাতিল হওয়া সত্ত্বেও এটাকে ভিন্ন ফর্মে গিয়ে মামলা করার মাধ্যমে আবারও সেই কণ্ঠরোধের যে সংস্কৃতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া উচিত হবে না, এবং সেই ব্যাপারে সরকার যেন অবশ্যই সতর্ক থাকেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এটা সরকারকে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার কমিশন বলে যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একজন বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মানবাধিকার কমিশন, সেটা যে কি জিনিস সেটা গত 17 বছর আমরা টের পেয়েছি। এইটাকে কার্যকর একটা কমিশন করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আইনটা হয়েছিল সেটা ওনারা রেটিফাই করলেন না পার্লামেন্টে। তারা বলেছেন এর চেয়েও ভালো আইন তারা করবেন, এখনো কিন্তু হয়নি, প্রথম অধিবেশন চলে গেছে। এবং সেই আইনটায় সরকার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন সেইগুলো যে আসলে কোনো ত্রুটি নয়, সেগুলো মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, ডক্টর নাবিলা ইদ্রিস এখানে উপস্থিত আছেন, তারা ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টে গভর্নমেন্টের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়ে তারা কিন্তু সবাই মিলে পদত্যাগ করেছেন। সুতরাং এই আইনটা রেটিফাই না করার যে সিদ্ধান্ত, এটি একটি মন্দ সিদ্ধান্ত, এবং এইটাকে আমরা জাতি হিসেবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। আমরা আশা করব, সরকার বলেছেন ভালো করে আইনটা করবেন, অবিলম্বে ভালো আইনটা আমরা দেখতে চাই। সেটা যদি না হয় ধরে নেওয়া হবে আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয়। থার্ডলি যেটা বলবো, আমার যেটা ইস্যু ছিল সেই বিষয় নিয়ে কথা বলা উচিত। বাংলাদেশে কি ফর্মে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই বিষয়গুলো মানুষ ভুলে যেতে বসেছে। গুম কমিশন যেভাবে তথ্য উদ্ঘাটন করেছেন, তারা বলেছেন, রিপোর্টে দিয়েছেন, কিন্তু এর যে প্রতিদিনের কার্যবিবরণী এবং প্রত্যেকটা মানুষের দুঃখের যে কাহিনী, এগুলো কিন্তু সেভাবে মিডিয়াতে আসেনি। ইভেন গুমের যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, বিচারাধীন থাকার কারণে অনেক তথ্য প্রকাশের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে যাতে বিচার কার্যে কোনো প্রভাবিত না হয়। ফেসবুকে প্রতিনিয়ত দেখবেন, যখনই আমি কোনো বক্তৃতা দেই যে এরকম একটা ভয়ঙ্কর আয়না ঘর ছিল, বলে যে আমি কিন্তু সেই সাইবার বুলিং এর শিকার হই, যে আমি সবচেয়ে নাকি মিথ্যা বানায় কথা বলি। এখন এই যে গুম কমিশনের রিপোর্ট এবং তাদের প্রতিদিন ভিকটিমদের সাথে যে ইন্টারভিউ, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত যে রিপোর্ট, এইটার ভিত্তিতে কি রিপোর্ট হতে পারে না যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। বিচার চলমান থাকা অবস্থায় যে সমস্ত বিষয় রিপোর্ট হয়েছে, যেগুলো রিপোর্ট এখনো হয়নি, যেগুলো তদন্তাধীনও নাই, হঠাৎ করে মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন লোকজন ফোন করে আসেন যে গোপনে আপনার সাথে একটু দেখা করতে চাই। তা আমি জানি যে অনেকে এরকম কথা বলতে আসবেন, অনেকে এসছেন দেখা করে। যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, দেখা গেল তার বাইরেও উনি যখন একটা নিরাপত্তা সংস্থায় বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেছেন, স্যার আমি এই জিনিস দেখেছি, কিভাবে আমাকে নিয়ে গিয়ে 3 জন যুবককে তুলে নিয়ে আমাকে বলা হলো পদ্মা নদীর ওখানে মাওয়া ঘাটে তুমি থাকবে, তুমি তাকে স্পিডবোট সাপোর্ট দিবে। স্পিডবোট সাপোর্ট দিতে গেলাম, নিয়ে গেল আমাকে সহ 3 জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একদম ভিকটিমকে চোখ খুলে বললো যে তুমি একে গুলি করো। সে অফিসার বললো আমি গুলি করতে পারবো না। এই ছেলেটা দোষ কি?